স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের ৬ মাস পূর্ণ হলো আজ। গত বছরের ৫ই আগস্টের ছাত্র জনতার বিক্ষোভের মুখে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। ২০২৪ সালের ৫ই জুন হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে রায় প্রকাশের পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই সময় রংপুরে আবু সাইদ নামে এক শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন। আবু সাইদের মৃত্যু এই আন্দোলনকে আরও বেগবান করে তোলে এবং দেশ জুড়ে উত্তেজনা বৃদ্ধি পায়। এই আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর তৎকালীন সরকার দমন পীড়ন চালালে পরবর্তী সময়ে এর সঙ্গে যুক্ত হতে থাকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন গণবিক্ষোভে রূপ নেয়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটকের পর রাজধানী উত্তরা পশ্চিম থানায় হামলা করেছেন একদল লোক। মঙ্গলবার সন্ধ্যায় এই ব্যক্তিরা থানায় হামলার পাশাপাশি একজন পুলিশ সদস্যকে মারধর করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। চাঁদাবাজির অভিযোগে যাদের আটক করা হয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে উত্তরার গাউসুল আজম অ্যাভিনিউ থেকে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আর অভিযানটি চালানো হয় উত্তরা পূর্ব ও পশ্চিম থানা পুলিশের সমন্বয়ে। তাদের আটকের পর উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। পরে কিছু লোক উত্তরা পূর্ব থানায় গিয়ে হট্টগোল করে। পাশাপাশি উত্তরা পশ্চিম থানায় হামলা করা হয়। যারা থানায় গিয়ে হামলা ও হট্টগোল করে ইট পাটকেল ছোড়ে। দুপুর ১২টার আখিরি মোনাজাতে শেষ হবে মওলানা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ভাগ। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, ১২টার দিকে তো আখিরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নিশ্চয়ই মুসল্লিরা আসতে শুরু করেছেন। কেমন জনসমাগম হয়েছে আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন জানাবেন। সামিয়া, আজকে যেটা হচ্ছে পুরো তুরাগ নদীর তীর এলাকায় কোথাও আসলে জায়গা নেই এই মূলত অংশ করা। বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এই তুরাগ তীরে জমায়েত হয়েছেন বলা যায়। এমনকি একটি বিষয় জানিয়ে রাখি যে আজকেও প্রতিদিনের মতো কিন্তু আমবানের মধ্য দিয়ে ফজর আমবানের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে আজকের দিনের কার্যক্রম। তার মধ্যে ফজর যিনি বয়ান করেছেন তিনি ভারতের ব্যাঙ্গালোরে ভাই ফারুক সাহেব তিনি বয়ান করেছেন। এরপরে সকাল 9:30 হেদায়েতের বয়ান শুরু হবে। বয়ান করবেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান সাহেব। এর পরবর্তীতে এই বয়ানের পরে কিন্তু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। আর আখির মুনাজাত যেটা আপনি বললেন যে 12টায় শুরু হওয়ার কথা, হ্যাঁ, আয়োজকরা বলছেন যে এখানে 12টায় শুরু হবে। সেটার স্থায়ী সেই সময়টা থাকবে হচ্ছে আধা ঘন্টার একটি মুনাজাত হবে। সেই মুনাজাত যে যারা অংশগ্রহণ করছেন তারা মূলত বলছেন যে এই মোনাজাতে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কিন্তু আল্লাহ রাজি খুশির জন্যই এই যে মেহনত, সেই মেহনতটাই আসলে মূলত আল্লাহর রাজি খুশি করার জন্য। আর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে হেদায়েত নিয়ে তারা কিন্তু অনেকেই ঘরে ফিরবেন, অনেকে আবার ঘরে ফিরবেন না। তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সফর করবেন। সেই মুসলিমরাও কিন্তু এখানে আছেন এবং কি তারা বলছেন যে সফর চলাকালে যাতে করে ইসলামের দাওয়াত সর্বত্র জায়গাতেই পৌঁছে দেওয়া যায়। এখান থেকে যে শিক্ষাটা অর্জন করেছেন সেই শিক্ষাটা আগামী যে পরকাল বা ইহকাল যে সব জায়গাতেই আসলে এই ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষাটা তারা তাদের নিজেদের পাশাপাশি প্রত্যেক মুসলমানদেরকে কিন্তু শেখানোর চেষ্টা করবেন এবং কি ইসলামের দাওয়াত দিবেন। সেই তারা পরিকল্পনা করে কিন্তু এখান থেকে সফর হিসেবে কিন্তু সফরে বের হবেন বলে কিন্তু জানিয়েছেন। আর মোট কথা হচ্ছে যে এই 2 ধাপের এই জুবায়ের অনুসারীদের 2 ধাপের সর্বমোট মৃত্যুর সংখ্যা হচ্ছে 9 জন। এর পরবর্তীতে আসলে যে বয়ান হবে নসিহত এবং কি হেদায়েতের বয়ান, সেই হেদায়েত এবং নসিহতের বয়ান বিষয়ে হয়তো বা পরবর্তী সংবাদ তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে ইসলামের সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
বদলে যাওয়া প্রেক্ষাপটে রাজনীতির মাঠ আর নতুন মেরুকরণে নিজেদের যুক্ত করতে সরব রাজনৈতিক দলগুলো। দলকে ঢেলে সাজানোর পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম গড়ায় জোর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তরের সাংগঠনিক তৎপরতায় নিজেদের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো। পিছিয়ে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তৎপর কমিটি গঠনে। উদ্দেশ্য সবার একটাই, আসছে নির্বাচনে মাঠ দখল। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে চাঙ্গা হতে শুরু করে রাজনীতির মাঠ, বাড়তে থাকে বিভিন্ন দলের তৎপরতা। রাজনীতির পালে নতুন সুবাতাসে যোগ হতে থাকে নতুন নতুন শক্তি। প্রতীক্ষিত পট পরিবর্তনের পর থেকেই ঢাকা মহানগরের রাজনীতি নতুন মোড় নেয়। প্রায় 1.5 দশকে দমন নিপীড়ন ও পাহাড়সম মামলাস্তূপে জর্জরিত ছিল বিএনপি। কঠিন সময় পেরিয়ে এবার সাংগঠনিক ভিতকে আরো মজবুত করতে আজঘাত বেঁধে মাঠে নামে খালেদা জিয়ার দল। তৃণমূলের কাছে নিজেদের আরো গ্রহণযোগ্য করতে বেছে নিয়েছে রাষ্ট্র মেরামতে 31 দফা। যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলছেন, গত 1.5 দশক রাজনীতির মাঠ ছিল বিএনপির জন্য বন্ধুর। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে নানা চড়াই উতরায়ে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে গেছে বিএনপি। এখন নতুন প্রেক্ষাপটে নির্বাচনের জন্য প্রস্তুত দলটি। বিএনপি কিন্তু সবসময় জনগণের দল এবং বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং সেই জনগণকে নিয়েই কিন্তু আমাদের পথ চলা। বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই আমরা, যেখানে কোনো ষড়যন্ত্রকারী থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না, ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম হবে না। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। নানান কর্মসূচি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে দলটি। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে বলেও জানান কেউ কেউ। জনগণ যাকে নেতা বানাবে, যাকে ভোট দেবে, সেই হবে আমাদের দেশের নেতা। কিন্তু এখানে যেন কোনো দলবাজি, স্ট্যান্ডবাজি, কোনো ধরনের গোপন ষড়যন্ত্র, কোনো ধরনের কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য, দাসত্ব যেন কারো না থাকে, এই ব্যাপারে আমরা বি কেয়ারফুল করে দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, নির্বাচন নয়, গণঅভ্যুত্থানের অর্জন রক্ষার্থে সাংগঠনিকভাবে এগোচ্ছে সংগঠনটি। সাজানো হচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণকে। মানুষের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, প্রোক্লেমেশন, এরপরে বিচার, সংস্কার, এই আকাঙ্ক্ষাগুলোর জন্যই আমাদের জনসংযোগ চলছে। নির্বাচনমুখী কোনো কাজকর্ম সেটা আমাদের সাথে রিলেটেড না বা রিলেভেন্সও না, সেটা পলিটিক্যাল দল যদি হয়, সেই দলের যারা থাকবে তারা সেই কাজ করে। রাজনীতির এমন হালচালে সাংগঠনিক তৎপরতায় দেখা গেছে ইসলামী দলগুলোকেও। ধীরে চলো নীতির অবস্থানে রয়েছে বাম দলগুলো। তবে 5ই আগস্টের পর মাঠ ছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আয়োজন চলছে হোয়াইট হাউসে। নেতানিয়াহুই প্রথম বিদেশি নেতা যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে তার সঙ্গে বৈঠক করছেন। মঙ্গলবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা অধিগ্রহণ করতে আগ্রহী, কারণ তিনি মনে করেন না যে গাজায় ফিলিস্তিনিদের জন্য স্থায়ী কোনো ভবিষ্যৎ আছে। বক্তৃতার শুরুতেই ট্রাম্প গাজাবাসীদের মধ্যপ্রাচ্যের এক বা একাধিক দেশ বা নতুন স্থানে চলে যাওয়ার পরামর্শ দেন। শুনতে অবিশ্বাস্য হলেও বিভিন্ন দেশে সপ্তাহে 4 কর্মদিবস চালু হয়েছে। কর্মক্ষমতা, উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কর্মীদের ব্যক্তিজীবন আনন্দময় করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য, বেলজিয়াম, ইন্দোনেশিয়া, জার্মানি ও ডমিনিকান প্রজাতন্ত্র সহ বিভিন্ন দেশে চালু হয়েছে 4 কর্মদিবস। এর ফলে সপ্তাহে 3 দিন ছুটি উদযাপনের সুযোগ পাচ্ছেন কর্মীরা। কাজের দিন কমলেও কমেনি বেতন। বেশিরভাগ দেশেই সপ্তাহে 6 বা 5 কর্মদিবসের প্রচলন ছিল এতকাল। তবে বর্তমান প্রযুক্তি নির্ভর দুনিয়ায় কর্মঘণ্টা, কর্মদিবস ও উৎপাদনশীলতা নিয়ে নতুন নতুন গবেষণা হচ্ছে। জনপ্রিয় হচ্ছে 4 কর্মদিবসের ধারণা। কর্মীদের জীবনযাপনের মানোন্নয়নে অনেক দেশেই তা কার্যকর হচ্ছে। নতুন নিয়মে কর্মীরা তাদের ব্যক্তিজীবনের জন্য আরও প্রায় 50% বেশি সময় পাবেন। এর ফলে তারা অবকাশ উদযাপন, সৃজনশীল কাজ করা ও পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারবেন, যা কর্মীর উৎপাদনশীলতা বাড়াতে ভূমিকা রাখবে। 2022 সালে প্রথম 4 দিনের কর্মসপ্তাহ চালু করে বেলজিয়াম। এছাড়া জাপানের কিছু শহরে পরীক্ষামূলক 4 কর্মদিবস চালু হয়েছে। যুক্তরাজ্যের অন্তত 200 কোম্পানি স্থায়ীভাবে 4 কর্মদিবস শুরু করেছে।
ইউরোপ ছাড়িয়ে আফ্রিকার অনেক দেশেও বেসরকারি প্রতিষ্ঠানে এ নিয়ম চালু হয়েছে। আরব আমিরাত সহ এশিয়ার কয়েকটি দেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে 4 কর্মদিবস চালু হয়েছে। একই পথে অগ্রসর হচ্ছে সৌদি আরবও। সবচেয়ে মজার বিষয়, কর্মদিবস কমলেও কর্মীদের বেতন কাঠামোয় কোনো পরিবর্তন হচ্ছে না। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।